হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আগের দিন আমরা আগের ক্লাসগুলোতে বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ চ্যাপ্টারের যে 5টা লেকচার আছে সেই 5টা লেকচার ইন ডিটেইল আলোচনা করা হয়েছিল। ইউটিউবে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারটার শেষ ক্লাস মোটামুটিভাবে, কারণ এরপর এই চ্যাপ্টারটাতে আর কিছু বাকি থাকে না। এটাই হচ্ছে লাস্ট টপিক, যে গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। তারপর পড়াবো যে গ্যাসের যে 3 ধরনের বেগ হয়, অর্থাৎ গড় বেগ, গড় বর্গবেগের বর্গমূল এবং সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি, সেটা নিয়ে আলোচনা করব। তারপর আছে যে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি বা ডেভিয়েশন অফ রিয়াল গ্যাস ফ্রম আইডিয়াল গ্যাস। এই পার্টটা আছে যে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি হয়, তার গ্রাফ, সেটা কেন হয়, তার মূল কারণ এবং আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এই হচ্ছে আজকের টোটাল লেকচার। তো ভিডিও শুরু করার আগে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই লেকচারের পুরো পিডিএফ ফরম্যাটে নোট ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। পুরো যে ভিডিওটা আপলোড হবে তার যে পুরো নোটসটা আছে, হ্যান্ড রিটেন নোটস, সেটা পুরোপুরিভাবে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব সম্পর্কে। তো গতীয় তত্ত্ব বা গ্যাসের যে গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, এর ধারণাটা প্রথমে জানতে হবে যে কোথা থেকে এলো। তো বিজ্ঞানীরা সেই সময়কার দেখছেন যে ম্যাক্সওয়েল, ক্লসিয়াস, বোল্টজম্যান, এর অনেক বড় বড় বিজ্ঞানী আছেন। তো তারা সেই সময় দেখছেন যে প্রত্যেকটা গ্যাস তাদের যে নিজ নিজ প্রকৃতি বা নিজ নিজ চরিত্রে স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের একটা নিজস্ব প্রকৃতি আছে, একটা নিজস্ব রাসায়নিক ধর্ম আছে, একটা নিজস্ব ভৌত ধর্ম আছে। তো প্রত্যেকটা গ্যাস তাদের যে নিজ নিজ প্রকৃতি বা নিজ নিজ চরিত্রগতভাবে স্বতন্ত্র, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প, আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ, যেটা আগের দিন আমরা পড়েছি, PV=nRT, তো প্রত্যেকটা গ্যাস সূত্রগুলো কিন্তু মেনে চলে, প্রত্যেকটা গ্যাস মেনে চলে, প্রত্যেকটা বাস্তব গ্যাস মেনে চলে একটা স্পেসিফিক কন্ডিশনে, যে অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার। তাহলে অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে প্রত্যেকটা বাস্তব গ্যাস কিন্তু এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আইডিয়াল গ্যাসের যে সমীকরণগুলো, সেগুলো সবকটা সূত্র মেনে চলে। তো সেই সময় বিজ্ঞানীরা দেখছেন যে প্রত্যেকটা গ্যাসের রাসায়নিক ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও প্রত্যেকটা গ্যাস এই ইকুয়েশানগুলোকে সুন্দরভাবে মেনে যাচ্ছে। অর্থাৎ গ্যাসগুলোর রাসায়নিক ধর্ম আলাদা হলেও গ্যাসগুলোর যে বেসিক ভৌত ধর্ম, সেই ভৌত ধর্মগুলো কিন্তু সব গ্যাসের ক্ষেত্রে সেম হওয়া উচিত। তো এই ধারণার উপর ভিত্তি করে সেই সময়কার বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ক্লসিয়াস এবং বোল্টজম্যান, এই 3 জন বিজ্ঞানী মিলে একটা গ্যাসের ভৌত ধর্ম বা ভৌত গঠনের উপর ভিত্তি করে একটা থিওরি দিলেন, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব। তো প্রথম আমাদের জানতে হবে যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো কী কী, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্বে কী কী জিনিস বলা হয়েছে। তো প্রথম হচ্ছে অণুর ধারণা, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসের স্বীকার্যগুলো কী কী, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসে কী কী বিষয়কে মুখ্য করে আলোচনা করা হয়েছে বা কী কী বিষয় রয়েছে। তো প্রথম হচ্ছে অণুর ধারণা বা মলিকিউল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো সেই গ্যাসের গতীয় তত্ত্বে বলা হচ্ছে যে প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে আমরা গ্যাসের অণু বলি। তাহলে গ্যাসের অণু কী? যে প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে আমরা গ্যাসের অণু বলি। এবং গ্যাসের অণুর বৈশিষ্ট্য কী কী বলছে? গ্যাসের অণুগুলো কঠিন হবে বা সলিড হবে, গ্যাসের অণুগুলো গোলক আকার হবে বা স্ফেরিক্যাল হবে, এবং পূর্ণ স্থিতিস্থাপক বা পারফেক্টলি ইলাস্টিক হবে। তাহলে গ্যাসের অণুগুলোর বৈশিষ্ট্য কী? যে প্রত্যেকটা গ্যাসের অণুগুলো কঠিন, গোলক আকার এবং পূর্ণ স্থিতিস্থাপক প্রকৃতির, অর্থাৎ সলিড, স্ফেরিক্যাল এবং পারফেক্টলি ইলাস্টিক নেচারের হবে প্রত্যেকটা গ্যাসের অণুগুলো। এবং একই গ্যাসের অণুগুলো সব দিক দিয়ে সমান হবে, অর্থাৎ আকার আকৃতিগতভাবে সব দিক দিয়ে কিন্তু একই গ্যাসের অণুগুলো সমান। অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের প্রত্যেকটা অণু সমান গঠন অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী, হাইড্রোজেন গ্যাসের প্রত্যেকটা অণু সমান। তো একই গ্যাসের অণুগুলো সব দিক দিয়ে সমান। তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে অণুর ধারণা
তো সেখানে কি বলা হচ্ছে যে প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে আমরা গ্যাসের অণু বলি, এবং গ্যাসের অণুগুলো কঠিন, গোলকাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক নেচারের হবে, অর্থাৎ সলিড, স্ফেরিক্যাল এবং পারফেক্টলি ইলাস্টিক নেচারের হবে, এবং গ্যাসের অণুগুলো একই গ্যাসের অণুগুলো সব দিক দিয়ে সমান। সেকেন্ড বিষয় হচ্ছে যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তাহলে গ্যাসের গতীয় তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য হচ্ছে যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ কোনো একটা গ্যাস পাত্রে, ধরে নাও কোনো একটা গ্যাসকে রাখা হয়েছে কোনো একটা আবদ্ধ পাত্রে, তো কোনো একটা আবদ্ধ পাত্রে যখন কোনো গ্যাসকে রাখা হবে তখন গ্যাসের অণুগুলো একটা নিজস্ব স্থান দখল করে থাকবে। এখানে বলছে বা গ্যাসের গতীয় তত্ত্বে বলছে যে সেই গ্যাসের অণুগুলো তারা নিজেরা যে জায়গাটা দখল করে থাকবে বা যে আয়তনটা দখল করে থাকবে সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ পাত্রের আয়তনের সাপেক্ষে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সেটাকে আমরা নগণ্য হিসাবে ধরে নেব বা ভীষণ ছোট হিসাবে ধরে নেব। তো সেকেন্ড স্বীকার্য হচ্ছে যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সেটা কিন্তু পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। থার্ড বিষয় হচ্ছে গ্যাসের চাপ বা গ্যাসের চাপের ধারণা বা গ্যাসের চাপ সৃষ্টি হয় কেন। তো থার্ড স্বীকার্যটা কি বলছে যে গ্যাসের অণুগুলো সর্বদা সরল রৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে। সরল রৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে বলতে ধরে নাও এটা একটা কোনো গ্যাস পাত্র আছে, তাহলে গ্যাস পাত্রের মধ্যে এটা একটা আবদ্ধ পাত্র, এর মধ্যে কোনো একটা গ্যাসকে তুমি রেখেছো, তো সেই গ্যাসের অণুগুলো সর্বদা সরল রৈখিক পথে অর্থাৎ সোজাভাবে সরল রৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে, যেটার নাম হচ্ছে জিগজ্যাগ ওয়ে। তাহলে জিগজ্যাগ ওয়ে বরাবর সে কিন্তু চলাচল করে। তাহলে এটা কোনো একটা গ্যাসের অণু হলে এ এখন আছে এই মুহূর্তে, কিছুক্ষণ পরে সে এই মুহূর্তে থাকবে, তারপরে সে এখানে থাকবে, তারপরে এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। তাহলে জিগজ্যাগ ওয়ে বরাবর গ্যাসের অণুগুলো কিন্তু সর্বদা গতিশীল। তাহলে 3 নম্বর স্বীকার্য এটাই বলছে যে গ্যাসের অণুগুলো সর্বদা সরল রৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে। তাহলে এলোমেলোভাবে চলাচল করতে করতে দুটো গ্যাসের অণু পরস্পরের সাথে সংঘর্ষ হবে। আবার দুটো গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারবে। তাহলে দুটো গ্যাসের অণুর পারস্পরিক সংঘর্ষ, ঠিক আছে, দুটো গ্যাসের অণুর মধ্যে সংঘর্ষ হতেই পারে, কিন্তু গ্যাসের অণুগুলো যখন পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে তখন কিন্তু গ্যাসের চাপ সৃষ্টি হবে। তাহলে ধরে নাও এটা কোনো একটা অণু আছে, তাহলে এখানে গিয়ে পাত্রের দেওয়ালে গিয়ে একটা ফোর্স অ্যাপ্লাইড করছে। যখন সে গতিশীল অবস্থায় পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে তখন সে একটা ফোর্স দেবে। তাহলে ফোর্সকে তুমি যদি পার ইউনিট এরিয়া দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি প্রেশার পেয়ে যাবে। তাহলে এটা একটা গ্যাসের অণুর জন্য প্রেশার তৈরি হচ্ছে। তাহলে একটা গ্যাস পাত্রে অসংখ্য অণু আছে, তাহলে সেই অসংখ্য অণুর জন্য কিন্তু গ্যাসের একটা নির্দিষ্ট চাপ আছে। এটা আমরা ফার্স্ট লেকচারে দেখিয়েছিলাম যে গ্যাসের চাপ কেন হয়। তো থার্ড স্বীকার্যটা এটাই যে গ্যাসের অণুগুলো সর্বদা সরলরৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে, যেটাকে আমরা জিগজ্যাগ ওয়ে বলি। তো সেই জিগজ্যাগ ওয়ে বরাবর চলাচল করতে করতে দুটো গ্যাসের অণু পরস্পরের সাথে সংঘর্ষ হয়। আবার গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালের যে প্রতি একক ক্ষেত্রফল সেই একক ক্ষেত্রফলে লম্বভাবে বল প্রয়োগ করে, তার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়। তাহলে ফোর্স বাই এরিয়া করলে প্রেশার পাওয়া যায়। ফোর্থ যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে ফোর্থ স্বীকার্য সেটা বলছে যে দুটো গ্যাসের অণুর মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ সেই সংঘর্ষের প্রকৃতিটা কী হবে, বলছে যে সেই সংঘর্ষটা সর্বদা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে ফুললি ইলাস্টিক কলিশন, সংঘর্ষ মানে কলিশন। তো দুটো গ্যাসের অণুর মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ সেই সংঘর্ষের নেচারটা কী হবে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে দুটো গ্যাসের অণুর মধ্যে যখন পরস্পরের সাথে ধাক্কা লাগবে তখন গ্যাস অণুগুলোর গতিবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এবং ফাইনাল কাইনেটিক এনার্জি এই দুটোর মান সেম হবে। তো এই কন্ডিশনটাকে বলি আমরা পূর্ণ স্থিতিস্থাপকতার কন্ডিশন বা শর্ত, যে সংঘর্ষের আগে মোট কাইনেটিক এনার্জি এবং সংঘর্ষের পরে মোট কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি সেম হয়ে যায়, অর্থাৎ গতিবেগের কোনো পরিবর্তন হবে না, তখনই সেটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ।
তাহলে ফোর্থ স্বীকার্যে বলছে যে গ্যাস অণুগুলোর মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ, সেই সংঘর্ষের নেচারটা কী হবে, সংঘর্ষটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা পারফেক্টলি ইলাস্টিক কলিশন হবে, অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। ফিফথ বলছে যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই, অর্থাৎ কোনো একটা গ্যাস পাত্রে তুমি কোনো গ্যাসকে রেখেছো, তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস অনুযায়ী গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই। তো এটাই হচ্ছে গ্যাসের 5টা স্বীকার্য, যেটাকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব বলে জানি। তাহলে গ্যাসের গতীয় তত্ত্বের এই মূলত 5টা স্বীকার্য আছে। পরীক্ষাতে ভীষণ প্রশ্ন করে, তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে এটা বিহেভিয়ার অফ গ্যাসের, তো সেখানে অনুশীলনীতে দেখবে এই কোশ্চেনটা প্রত্যেকবার থাকে এবং পরীক্ষাতেও পড়ে প্রত্যেকবার, যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো কী কী। তাহলে 5টা মেইন স্বীকার্য আছে। এবার তুমি এইটাকে দুটো ভাগে ভাগ করে বলতে পারো, তাহলে 6টা হয়ে গেল। আরও এভাবে ভাগ করে নেওয়া যায়, কিন্তু মেইনলি 5টা স্বীকার্য আছে। প্রথম হচ্ছে অনুধারণা, যে কোনো একটা মানে প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে আমরা গ্যাসের অণু বলি। গ্যাসের অণুগুলো কঠিন, গোলকাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক নেচারের হয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন, সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, অর্থাৎ গ্যাস অণুগুলো যে নিজস্ব একটা স্থান দখল করে থাকে, সেই আয়তনটা কিন্তু পাত্রের আয়তনের সাপেক্ষে ভীষণ ছোট বা নগণ্য। 3 নম্বর হচ্ছে গ্যাসের চাপ। তাহলে প্রত্যেকটা গ্যাসের অণুগুলো সর্বদা সরল রৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে। তাহলে গ্যাসের অণুগুলো যদি সর্বদা সরল রৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে, তাহলে দুটো গ্যাসের অণু পরস্পরের সাথে সংঘর্ষ হয়। আবার গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। তাহলে দুটো গ্যাসের অণুর মধ্যে পারস্পরিক সংঘর্ষ ঠিক আছে, কিন্তু গ্যাসের অণুগুলো যখন পাত্রের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারবে, তখন সে একটা ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে ফোর্সকে এরিয়া দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তাহলে প্রেশার তৈরি হয়। তাহলে এভাবেই কিন্তু গ্যাসের চাপ সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে যে দুটো গ্যাসের অণুর মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ, সেই সংঘর্ষের নেচারটা কী হবে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা পারফেক্টলি ইলাস্টিক কলিশন। 5 নম্বর হচ্ছে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই, অর্থাৎ কোনো একটা গ্যাস পাত্রে তুমি অনেকগুলো অণুকে রেখেছো, তো গ্যাস অণুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব। তাহলে গ্যাসের গতীয় তত্ত্বের এই 5টা স্বীকার্য আছে। এখান থেকে লিখে নিতে পারো, অথবা তোমাদের বইতে পেয়ে যেতে পারো, অথবা আরও ভালো করলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে পিডিএফ নোটসটা দেওয়া আছে, পুরো এটা লেখা আছে, সবকটা জিনিসই লেখা থাকবে, তো সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। তো এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস অনুযায়ী বা গ্যাসের এই 5টা স্বীকার্য অনুযায়ী বিজ্ঞানী ম্যাক্সওয়েল গ্যাসের চাপের একটা ফর্মুলা নির্ণয় করেছিলেন বা গ্যাসের চাপের একটা ফর্মুলা এস্টাবলিশ করেছিলেন। সেটা কি, ম্যাক্সওয়েল বলছেন যে পি ইকুয়াল টু, পি মানে গ্যাসের চাপ, তাহলে গ্যাসের চাপ ইকুয়াল টু 1/3 বা 1/3 mn² বাই ভি। তাহলে পি ইকুয়াল টু 1/3 mn² বাই ভি। পিটা কি, গ্যাসের চাপ, 1/3 ইন্টু mn² বাই ভি। এমটা কি, প্রত্যেকটা গ্যাস অণুর ভর। তাহলে প্রত্যেকটা গ্যাস অণুর ভর হচ্ছে এম। এনটা কি, এন হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ এই যে গ্যাসটাকে কোনো একটা আবদ্ধ পাত্রে তুমি রেখেছো, তো সেই আবদ্ধ পাত্রে কত মোল গ্যাস আছে, সেটা হচ্ছে এন মোল গ্যাস আছে। সিটা কি, গ্যাস অণুগুলোর বেগ। একটু পরেই আমরা আলোচনা করব যে গ্যাস অণুগুলোর 3 রকম বেগ আছে। তো সিটা হচ্ছে আরএমএস বেগ বা রুট মিন স্কোয়ার বেগ বা গড় বর্গবেগের বর্গমূল। ভিটা কি, গ্যাসের আয়তন। তাহলে ম্যাক্সওয়েলের সমীকরণ কোনটা, ম্যাক্সওয়েলের সমীকরণ এটা, যে পি ইকুয়াল টু 1/3 mn² বাই ভি। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস অনুযায়ী বা গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা গ্যাসের চাপের ফর্মুলা এস্টাবলিশ করেছিলেন, যেটা ম্যাক্সওয়েল ইকুয়েশন বা ম্যাক্সওয়েলের সমীকরণ নামে পরিচিত। সমীকরণটা কি, পি ইকুয়াল টু 1/3 mn² বাই ভি। পিটা হচ্ছে গ্যাসের চাপ, এমটা হচ্ছে প্রত্যেকটা গ্যাস অণুর ভর। প্রত্যেকটা গ্যাস অণুর একটা নিজস্ব ভর আছে, সেই ভরটা হচ্ছে এন। এন হচ্ছে এন মোল গ্যাস আছে। ভিটা গ্যাসের মোট আয়তন, ভি আয়তন গ্যাস। সিটা গ্যাস অণুগুলোর বেগ। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস স্বীকার্য, ম্যাক্সওয়েল ইকুয়েশন বা ম্যাক্সওয়েলের
সমীকরণ। এরপর আমরা পড়ব যে গ্যাস অণুগুলোর 3 রকম বেগ হতে পারে। প্রথম বেগকে বলতে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। সেকেন্ড হতে পারে গড় বর্গবেগের বর্গমূল বা আরএমএস বেগ বা রুট মিন স্কোয়ার বেগ। তাহলে ভেলোসিটি অফ গ্যাস মলিকিউলস বা গ্যাস অণুগুলোর যে বিভিন্ন প্রকার বেগ, সে বেগ নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। গড় বেগ বিষয়টা কি বা অ্যাভারেজ ভেলোসিটি বিষয়টা কি? অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে, ধরে নাও কোনো একটা আবদ্ধ পাত্রে কোনো একটা গ্যাসকে তুমি রেখেছো। তাহলে এটা একটা আবদ্ধ পাত্রে কোনো একটা স্পেসিফিক গ্যাসকে তুমি রেখেছো। তাহলে গ্যাসের যে মোট আয়তন, সেই মোট আয়তনটা ধরে নাও ভি, এবং গ্যাসের যে মূল সংখ্যা, সেই মূল সংখ্যা ধরে নাও এন। তাহলে গ্যাসের মধ্যে টোটাল ভি আয়তন গ্যাস আছে এবং এন মোল গ্যাস আছে। তাহলে ভি আয়তন গ্যাস আছে এবং এন মোল গ্যাস আছে। তো বলছে যে গ্যাস অণুগুলোর যে প্রত্যেকটার বেগ তো ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকটা অণু তাদের একটা স্পেসিফিক ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে n1 সংখ্যক অণুর বেগ ধরে নিই c1, n2 সংখ্যক অণুর বেগ ধরে নিই c2, n3 সংখ্যক অণুর বেগ ধরে নিই c3। তাহলে n1 সংখ্যক অণুর বেগ ধরে না 10টা অণুর বেগ হচ্ছে c1, তাহলে n1 সংখ্যক অণুর বেগ একটা c1, n2 সংখ্যক অণুর বেগ ধরে নাও c2, n3 সংখ্যক অণুর বেগ ধরে নাও c3, n4 সংখ্যক অণুর বেগ c4। তাহলে এই করতে করতে যতগুলো গ্যাসের অণু আছে তত টাইপের বেগ আছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বিষয়টা কি বা গড় বেগ বিষয়টা কি? গড় বেগ মানে হচ্ছে n1-এর সাথে c1-কে গুণ করো, n2-র সাথে c2-কে গুণ করো, n3-র সাথে c3-কে গুণ করো, করে অ্যাড করে দাও, যোগ করে দাও। তাহলে n1 ইন্টু c1 প্লাস n2 ইন্টু c2 প্লাস n3 ইন্টু c3 করতে করতে যতগুলো গ্যাস আছে ততগুলো ডট 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 দিয়ে ডিভাইডেড বাই গ্যাসের মোট সংখ্যা বা গ্যাস অণুগুলোর মোট সংখ্যা। তাহলে n1 সংখ্যক অণু, n2 সংখ্যক অণু, n3 সংখ্যক অণু, তাহলে ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 প্লাস n4 করে আপ টু একটা নির্দিষ্ট সংখ্যা অবধি। যেহেতু আমরা গ্যাস অণুগুলোর মোট সংখ্যা জানি না, সেজন্য আমরা এটাকে এরকম ডট 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 দিয়ে করে দিচ্ছি যে হ্যাঁ একটা নির্দিষ্ট সংখ্যক অণু আছে, ইনফানাইট না, কিন্তু গ্যাস অণুগুলো ইনফানাইট না, একটা নির্দিষ্ট সংখ্যায় আছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বিষয়টা কি? বলছে কোনো একটা গ্যাস পাত্রে আবদ্ধ কোনো গ্যাস, তার মোট আয়তন ধরে নাও ভি, এবং গ্যাসটার মধ্যে টোটাল এন মোল গ্যাস আছে। তাহলে এন মোল গ্যাস যদি থাকে, তাহলে n1 সংখ্যক অণুর বেগ ধরে নাও c1, n2 সংখ্যক অণুর বেগ ধরে নাও c2, n3 সংখ্যক অণুর বেগ ধরে নাও c3। তাহলে n1 ইন্টু c1 প্লাস n2 ইন্টু c2 প্লাস n3 ইন্টু c3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 ইজ কল্ড অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। অ্যাভারেজ ভেলোসিটি মানে, ভেলোসিটিকে আমরা ডিনোট করি c দিয়ে, অ্যাভারেজ ভেলোসিটি মানে c সাফিক্সে একটা a, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। তাহলে গড় বেগ বিষয়টা এটাই যে CA ইকুয়াল টু n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। তো পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখা গেছে বা এক্সপেরিমেন্টাল ভ্যালু, যেটা যে কেমিস্ট্রি ল্যাবে যে এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে, সেই এক্সপেরিমেন্টাল ভ্যালুতে দেখা গেছে যে গ্যাস অণুগুলোর যে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, সেই গড় বেগের মানটা কত হয়। তো অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা ফর্মুলা CA ইকুয়াল টু n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। আর পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখা গেছে যে এক্সপেরিমেন্টাল ভ্যালু √8RT ডিভাইডেড বাই পাই ইন্টু m। তাহলে CA ইকুয়াল টু √8RT ডিভাইডেড বাই পাই ইন্টু m। আরটা কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। টিটা কি? পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। পাইটা কি? কনস্ট্যান্ট। এমটা কি? গ্যাসের আণবিক ভর বা গ্যাসের আণবিক গুরুত্ব। তাহলে CA ইকুয়াল টু √8RT বাই পাই m। এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা ফর্মুলা। সেকেন্ড বিষয় হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল বা RMS বেগ। ইংলিশ টার্মটা লেখা হয়
এবং এই আরএমএস জিনিসটা এর পরেও তোমাদের 11-12-এও প্রচুর জায়গায় আছে, যেখানে এসি কারেন্ট আছে সেখানে আছে আরএমএস কারেন্ট কি বা আরএমএস ভ্যালু অফ কারেন্ট কি, সেখানেও অ্যাভারেজ ভ্যালু আছে, আরএমএস ভ্যালু আছে। তো এই আরএমএস ভ্যালুটা ওয়েভে আছে, তো অনেক জায়গাতে আছে। আরএমএস বিষয়টা কি? আর মানে রুট, এম মানে মিন, এস মানে স্কোয়ার। রুট মিন স্কোয়ার, অর্থাৎ রুট মানে বর্গমূল, মিন মানে অ্যাভারেজ। অ্যাভারেজকে ডিনোট করি আমরা এভাবে দুটো সাইডে, অথবা ওপরে বার দিয়েও ডিনোট করা যায়। স্কোয়ার কি? জিনিসটাকে স্কোয়ার করে দিলে, তাহলে স্কোয়ার করে তার অ্যাভারেজ করে তাকে রুট করে দিলে আরএমএস বেগ বা রুট মিন স্কোয়ার বেগ চলে আসবে। তাহলে রুট মিন স্কোয়ারকে আমরা ডিনোট করি কি দিয়ে? শুধু সি দিয়ে। তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি ইকুয়াল টু বা আরএমএস বেগ ইকুয়াল টু, তাহলে সি ইকুয়াল টু রুট ওভার অফ, তাহলে রুট মিন স্কোয়ার, সবার শুরুতে রুট দেবে, তারপরে মিন দেবে অর্থাৎ অ্যাভারেজ, তারপর সি স্কোয়ার দেবে অর্থাৎ সিকে স্কোয়ার করে তার অ্যাভারেজ করে তাকে রুট করে দিলে শুধু সি বা আরএমএস বেগ চলে আসে। এবার এখান থেকে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজকে মিনও বলা যায়। তাহলে এটাকে আমরা শুধু এভাবে লিখতে পারি অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে তুমি যদি এখানে সেটাকে অ্যাপ্লাই করো, তাহলে সি অ্যাভারেজ তার স্কোয়ার, তাহলে সি অ্যাভারেজ মানে সি এ, তাহলে রুট ওভার অফ সি এ স্কোয়ার। তাহলে বিষয়টা এরকম চলে আসছে, সি ইকুয়াল টু রুট ওভার অফ সি এ স্কোয়ার। সি হচ্ছে রুট মিন স্কোয়ার বেগ, সি এ হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। তাহলে এটাই হচ্ছে আরএমএস বেগ বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ গ্যাস মলিকিউল। তাহলে গ্যাস মলিকিউলগুলোর আরএমএস বেগ বলতে কী বোঝো? আরএমএস বেগ মানে বোঝায় যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে শুরুতে রুট করে দাও, মিন বসাও বা অ্যাভারেজ করো, করে স্কোয়ার করে দাও। তাহলে শুরুতে স্কোয়ার, তারপরে মিন, তারপর রুট। তাহলে সি ইকুয়াল টু রুট ওভার অফ সি স্কোয়ার, তার অ্যাভারেজ করে রুট। তাহলে এর জেনারেল ফর্মুলাটা কী হবে? তাহলে সি একে স্কোয়ার করা হয়েছে, সি একে কোনটা? এটা হচ্ছে সি এ। তাহলে সি একে তুমি যদি ধরে স্কোয়ার করে দাও, তাহলে এই সিগুলো স্কোয়ার হয়ে যাবে। N1 ইন্টু N3 কিন্তু শুধু N1 ইন্টু N3 থাকবে, সেগুলো কিন্তু কোনো স্কোয়ার হবে না, স্কোয়ার হবে শুধুমাত্র সিগুলো। তাহলে সি ইকুয়াল টু বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি ইকুয়াল টু আন্ডার রুট, তাহলে রুটের মধ্যে স্কোয়ার করে দিচ্ছ, তাহলে N1 ইন্টু C1 স্কোয়ার প্লাস N2 ইন্টু C2 স্কোয়ার প্লাস N3 ইন্টু C3 স্কোয়ার করে আপ টু চলছে ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3। তাহলে এটাই হচ্ছে আরএমএস বেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বিষয়টা কি? রুট মিন স্কোয়ার ভেলোসিটি হচ্ছে সি ইকুয়াল টু রুট ওভার অফ N1 ইন্টু C1 স্কোয়ার প্লাস N2 ইন্টু C2 স্কোয়ার প্লাস N3 ইন্টু C3 স্কোয়ার ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3। 3 নম্বরে একটা বেগ আছে, এর এক্সপেরিমেন্টাল ভ্যালুর কত বা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখা গেছে যে কোনো একটা গ্যাস পাত্রে আবদ্ধ কোনো গ্যাস বা কোনো একটা গ্যাস পাত্রে তুমি যদি কোনো গ্যাসকে আবদ্ধ অবস্থায় রাখো, তার রুট মিন স্কোয়ার ভেলোসিটি কত আসে? গ্যাস অণুগুলোর যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সি ইকুয়াল টু রুট ওভার 3RT বাই এম। এটা ছিল রুট ওভার 8RT বাই পাই এম, এটা হচ্ছে রুট ওভার অফ 3RT বাই এম, শুধু রুট ওভার 3RT বাই এম। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল টি হচ্ছে পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার, এম হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব বা মলিকিউলার মাস। তাহলে প্রথম হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, সেকেন্ড হচ্ছে আরএমএস বেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। 3 নম্বরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্যাস অণুগুলোর যে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সম্ভাব্যতম বেগ। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই দুটোই ইম্পর্টেন্ট, যে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা গড় বর্গবেগের বর্গমূল। তাহলে এই দুটো জিনিসই ইম্পর্টেন্ট বা এই দুটো বেগই ইম্পর্টেন্ট। এরপর একটা বেগ আছে সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগ বলতে কোনো একটা গ্যাস পাত্রে কোনো একটা গ্যাসকে তুমি রেখেছো, তাহলে গ্যাস অণুগুলোর প্রত্যেকের একটা স্পেসিফিক করে ভেলোসিটি আছে, অর্থাৎ একজন 10 মিটার পার সেকেন্ড, একজন 100 মিটার পার সেকেন্ড, একজন 20 মিটার পার সেকেন্ড, যে যেরকম পারছে একটা ভেলোসিটিতে মুভ করছে। তো সম্ভাব্যতম বেগ হচ্ছে তাদের একটা অ্যাকিউরেট ভেলোসিটি,
যার মাধ্যমে তুমি সবাইকে ডিফাইন করতে পারো। জিনিসটা প্রায় অ্যাভারেজের সমান, তাই জন্য সি সেটাকে আমরা ডিনোট করি CM দিয়ে, অর্থাৎ মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে CM ইকুয়াল টু তার যে এক্সপেরিমেন্টাল ভ্যালু, দ্যাট ইজ √2RT/m। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল ডি পরম উষ্ণতা, এম হচ্ছে গ্যাসের মলিকিউলার মাস বা আণবিক গুরুত্ব। তাহলে গড় বর্গবেগের বর্গমূল এবং রুট মিন স্কোয়ার ভেলোসিটি এবং সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে এই তিনটে বিষয় আছে, এগুলো নোট করে নিতে পারো, এখন বোর্ড থেকে নোট করে নিতে পারো, অথবা ডিসক্রিপশান বক্সে যাও, লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট লিঙ্ক, সেখানে ক্লিক করো, করে PDF আসবে, PDFটা ডাউনলোড করে নেবে। তাহলে এই অবধি লিখে নাও। এরপর আমরা পড়াবো যে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি বা ডেভিয়েশন অফ রিয়াল গ্যাস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার বা ফ্রম আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের ধর্ম থেকে বা আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি কেন হয়, বিচ্যুতি কোন জায়গাটায় হয়, সেই বিষয়টা আমরা পড়াবো। তাহলে ডেভিয়েশন মানে বিচ্যুতি, তাহলে ডেভিয়েশন কার হয়, রিয়াল গ্যাসের হয়, ফ্রম আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। প্রথম দেখব যে বিচ্যুতিটা কিভাবে হয়, তার গ্রাফটা কি হয়, মানে কোথা থেকে বুঝি আমরা যে ডেভিয়েশন হচ্ছে বা বিচ্যুতি হচ্ছে। তারপর দেখব যে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির মূল কারণটা কী, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর দেখব যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য। তো লিখে নাও যে ডেভিয়েশন অফ রিয়াল গ্যাস ফ্রম আইডিয়াল গ্যাস বা ফ্রম আইডিয়াল বিহেভিয়ার বা আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। তো বিচ্যুতিটা কেন হয় বা বিচ্যুতিটা কেন হয় সেটা পরে আসছে, বিচ্যুতিটা হচ্ছে কীভাবে সেটা দেখার বিষয়। এর আগে আমরা পড়েছি বয়লের সূত্র, চার্লসের সূত্র। বয়লের সূত্র আছে লেকচার 2-তে, চার্লসের সূত্র আছে লেকচার 3-তে, কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল আছে লেকচার 4-এ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন আছে লেকচার 5-এ, অর্থাৎ এর আগের লেকচারটাতে। সবকটা দেখে নাও, ডিসক্রিপশন বক্সে সবকটা লিঙ্কই দেওয়া আছে। তো বলছে যে প্রত্যেকটা গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এই প্রত্যেকটা সমীকরণকে মেনে চলে একটা নির্দিষ্ট কন্ডিশনে। সেটা কি, অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার, অর্থাৎ অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে প্রত্যেকটা গ্যাস PV ইকুয়াল টু nRT, V প্রপোর্শনাল টু 1/P, V প্রপোর্শনাল টু T, V প্রপোর্শনাল টু N, এই সূত্রগুলোকে মেনে চলে। কিন্তু সকল উষ্ণতা এবং সকল চাপে, মানে যে কোনো উষ্ণতা বা যে কোনো চাপে বা নর্মাল উষ্ণতা, নর্মাল চাপে কোনো বাস্তব গ্যাস কিন্তু এই সমীকরণগুলো মেনে চলে না। তাহলে প্রশ্নটা এখান থেকে উঠলো যে কোনো বাস্তব গ্যাস কিন্তু যে কোনো কন্ডিশনে PV ইকুয়াল টু nRT সূত্রটাকে মেনে চলে না, বা আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশানগুলো আছে সেগুলোকে মেনে চলে না। তাহলে প্রশ্নটা এখান থেকে উঠলো যে কেন মেনে চলে না। তো সেখান থেকে বিজ্ঞানী অ্যামাগা, সেই সময়কার একজন বিখ্যাত বিজ্ঞানী অ্যামাগা, তিনি একটা গ্রাফ অঙ্কন করলেন PV ভার্সেস P। তাহলে PVর সাথে Pর একটা গ্রাফ অঙ্কন করলেন। তাহলে ওয়াই অক্ষে রাখলেন PVকে, এক্স অক্ষে রাখলেন Pকে। PV মানে P ইন্টু V, ওয়াই অক্ষে, Pটা রাখলেন এক্স অক্ষে। তাহলে PV ভার্সেস P গ্রাফটা আইডিয়াল গ্যাসের জন্য কি হয়, বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ V প্রপোর্শনাল টু 1/P। তাহলে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট আইডিয়াল গ্যাসের জন্য বয়েলের সূত্র অনুযায়ী। তাহলে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে সেই কনস্ট্যান্টটার ভ্যালুর জন্য পির যে কোনো ভ্যালুর জন্যই PVটা কনস্ট্যান্ট। তাহলে PV ভার্সেস P গ্রাফটা P অক্ষের সমান্তরাল, এবং এই গ্রাফটা কার জন্য, আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য। তাহলে আদর্শ গ্যাসের জন্য PV ভার্সেস P গ্রাফটা P অক্ষের সমান্তরাল। কিন্তু বাস্তব গ্যাসের জন্য যখন PV ভার্সেস P গ্রাফটা অঙ্কন করা হলো, তখন দেখা গেল যে কোনো গ্যাসই PV ভার্সেস P গ্রাফটা, কোনো গ্যাসের PV ভার্সেস P গ্রাফটা P অক্ষের সমান্তরাল হচ্ছে না। তাহলে প্রথম তিনি গ্যাস নিলেন হাইড্রোজেন। তাহলে প্রথম গ্যাস নিলেন হাইড্রোজেন। হাইড্রোজেনের জন্য তিনি দেখছেন যে PV ভার্সেস P গ্রাফের নেচারটা কী হয়। তিনি দেখলেন যে হাইড্রোজেন গ্যাসের জন্য গ্রাফটা এরকম একটা y = mx + c আকারের সরলরেখা চলে এলো।
তাহলে সেটা কিন্তু কখনোই পিভি ভার্সেস পি গ্রাফের যে আইডিয়াল ভার্সন বা পি অক্ষের সমান্তরাল যে সরলরেখা সেটা কখনো এলো না। তাহলে হাইড্রোজেনের জন্য তিনি দেখছেন পিভি ভার্সেস পি গ্রাফটা এরম হয়ে যাচ্ছে। হিলিয়ামের জন্য তিনি দেখছেন, তাহলে প্রথম তিনি দেখলেন হাইড্রোজেনের জন্য, তারপর তিনি দেখছেন হিলিয়ামের জন্য। হিলিয়ামের জন্য তিনি দেখলেন যে পিভি ভার্সেস পি গ্রাফটা এরকম একটা y=mx+c আকারের সরলরেখা টাইপের গ্রাফ হচ্ছে। এটাও কিন্তু পি অক্ষের সমান্তরাল সরলরেখা না। 3 নম্বরে তিনি একটা গ্রাফ নিলেন নাইট্রোজেন, তাহলে 3 নম্বরে গ্রাফ নিলেন নাইট্রোজেনের জন্য তিনি দেখছেন যে পিভি ভার্সেস পি গ্রাফটা এইরকম কিছু একটা হয়ে যাচ্ছে, এটাকে প্যারাবোলা বলা হয়। তো প্যারাবোলা টাইপের একটা গ্রাফ হয়ে যাচ্ছে পিভি ভার্সেস পি গ্রাফটা। তাহলে নাইট্রোজেনের জন্য তিনি দেখলেন এই গ্রাফটাও কখনোই পি অক্ষের সমান্তরাল নয়, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো কিন্তু কোনো গ্যাসই কাজ করছে না, বা কোনো বাস্তব গ্যাস, এই প্রত্যেকটা গ্যাসই তো বাস্তব গ্যাস, তাহলে কোনো বাস্তব গ্যাসই কিন্তু পিভি ভার্সেস পি গ্রাফটা পি অক্ষের সমান্তরাল হচ্ছে না। 4 নম্বরে তিনি একটা গ্যাস নিলেন মিথেন মানে CH4। তো CH4 গ্যাসের জন্য তিনি দেখলেন যে এই গ্রাফটা আরও কিছুটা নিচের দিকে চলে এলো, তাহলে এইটা হচ্ছে মিথেনের গ্রাফ। তখন তিনি বুঝতে পারলেন যে প্রত্যেকটা বাস্তব গ্যাসের জন্য নর্মাল টেম্পারেচার এবং নর্মাল প্রেশারে, অর্থাৎ সাধারণ চাপ এবং সাধারণ উষ্ণতায় পিভি ভার্সেস পি গ্রাফটা কিন্তু পি অক্ষের সমান্তরাল কখনোই হচ্ছে না। তাহলে পিভি ভার্সেস পি গ্রাফ যদি পি অক্ষের সমান্তরাল না হয় তখন আমরা সেটাকে বলতে পারি যে কোনো গ্যাসই কিন্তু, এই প্রত্যেকটা গ্যাস তো বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা গ্যাস কিন্তু বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস মানে যে গ্যাসগুলো সব কন্ডিশনে PV=nRT সূত্রটাকে মেনে চলে না, শুধুমাত্র অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে মেনে চলে। তাহলে পিভি ভার্সেস পি গ্রাফটা তিনি দেখলেন যে প্রত্যেকটা বাস্তব গ্যাসের জন্য আলাদা কিছু হচ্ছে, অন্য গ্রাফ হচ্ছে, কিন্তু পিভি ভার্সেস পি গ্রাফের যে আইডিয়াল কন্ডিশন সেটা পি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। তখন তিনি বললেন যে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসগুলো বিচ্যুত হয়, এবং আদর্শ গ্যাসের ধর্ম থেকে প্রত্যেকটা বাস্তব গ্যাস বিচ্যুত হয়। তো সেখান থেকেই ধারণাটার জন্ম হলো যে ডেভিয়েশন অফ রিয়েল গ্যাস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, বা আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। এবার তিনি দেখছেন তাহলে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি এটাই। তো এই গ্রাফটাকে বলা হয় অ্যামাগা রেখা। বিজ্ঞানী অ্যামাগা যেহেতু এই কাজটা করেছিলেন, অ্যামাগা ছিলেন, অ্যান্ড্রুজ ছিলেন, তাহলে এরা প্রত্যেকে মিলে এই গ্রাফটা অঙ্কন করেছিলেন পিভি ভার্সেস পি, এবং এই গ্রাফটা তিনি দেখলেন যে কোনো বাস্তব গ্যাসে কিন্তু পিভি ভার্সেস পি গ্রাফটা পি অক্ষের সমান্তরাল হচ্ছে না। তখন তিনি বললেন যে কোনো বাস্তব গ্যাসই নর্মাল টেম্পারেচার এবং নর্মাল প্রেশারে আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার দেখাচ্ছে না, বা আইডিয়াল গ্যাসের মতো চরিত্র স্থাপন করছে না। তো এটাই হচ্ছে ডেভিয়েশন অফ রিয়েল গ্যাস ফ্রম আইডিয়াল গ্যাস। এখান থেকে দুটো সিদ্ধান্ত পাওয়া গেল। এই সিদ্ধান্ত দুটো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রতিবারই দেখবে শর্ট কোশ্চেনে আসে। সেটা হচ্ছে যে পিভি ভার্সেস পি, তাহলে পির ভ্যালু এক্স অক্ষে আছে, মানে পিকে তুমি যত বাড়াবে ডান দিকে যত যাবে তত পির ভ্যালু ক্রমশ বাড়বে। তাহলে পির ভ্যালু ক্রমশ বাড়ছে যত তুমি ডান দিকে যাচ্ছ। তাহলে হাইড্রোজেনের জন্য দেখো, হাইড্রোজেনের এই বিন্দুটাতে প্রেশার সবচেয়ে বেশি, এই বিন্দুটাতে প্রেশার সবচেয়ে বেশি, হিলিয়ামের এই বিন্দুটাতে প্রেশার সবচেয়ে বেশি, নাইট্রোজেনের এই বিন্দুটাতে প্রেশার সবচেয়ে বেশি, মিথেনের এই বিন্দুটাতে প্রেশার সবচেয়ে বেশি। অর্থাৎ এই প্রেশারটা সবচেয়ে বেশি, এই প্রেশারটা সবচেয়ে বেশি, এই প্রেশারটা সবচেয়ে বেশি, এই প্রেশারটা সবচেয়ে বেশি। তো এখান থেকে তিনি বললেন যে প্রেশার তুমি যত বাড়াবে তত হাইড্রোজেন গ্যাসটা আদর্শ গ্যাসের ধর্ম থেকে তত বেশি বিচ্যুত হচ্ছে, হিলিয়ামটা আদর্শ গ্যাসের ধর্ম থেকে তত বেশি বিচ্যুত হচ্ছে, মিথেন আদর্শ গ্যাসের ধর্ম থেকে তত বেশি বিচ্যুত হচ্ছে, নাইট্রোজেন আদর্শ গ্যাসের ধর্ম থেকে তত বেশি বিচ্যুত হচ্ছে। তো তিনি বললেন যে প্রেশার তুমি যত বাড়াবে, এবার প্রেশার যত তুমি বাড়াবে টেম্পারেচার তত কমে আসবে। তো কারণ প্রেশারের সাথে টেম্পারেচার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক বা
এভাবে বলতে পারো বিষয়টা, যে এই কন্ডিশনগুলোতে টেম্পারেচার কিন্তু কম, এবং টেম্পারেচারটা খুব কম, এমন না যে শুধু কম, টেম্পারেচারটা কিন্তু খুব কম। তো সেখান থেকে তিনি বললেন যে অতি উচ্চ চাপে অর্থাৎ অ্যাট ভেরি হাই টেম্পারেচার, দেখো প্রেশারটাকে ক্রমশ বাড়াচ্ছি, তাহলে প্রেশার যত বাড়াচ্ছি বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে তত বেশি করে বিচ্যুত হচ্ছে। তাহলে অতি উচ্চ চাপে এবং অতি নিম্ন উষ্ণতায় বা অতি নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে সর্বাধিক বিচ্যুত হয়। তাহলে অ্যাট ভেরি হাই প্রেশার অ্যান্ড ভেরি লো টেম্পারেচার বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়। এবং তুমি যদি প্রেশারটাকে ক্রমশ কমাও, অর্থাৎ বাদিকে তুমি যদি চলে আসো এক্স অক্ষের, তাহলে বাদিকের কন্ডিশনটা দেখো, প্রত্যেকটা গ্যাস কিন্তু মোটামুটিভাবে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা মেনে চলে, বা আইডিয়াল গ্যাসের মতো যে পিভি ভার্সেস পি গ্রাফটা, পি অক্ষের সমান্তরাল একটা গ্রাফ, সেই সমান্তরাল কন্ডিশনটা কিন্তু মোটামুটিভাবে তারা মেনে চলে। তো তিনি তখন বললেন যে এর ঠিক উল্টোটা, অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রা এবং অতি নিম্ন চাপে অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার প্রত্যেকটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো বিহেভিয়ার দেখায়, বা প্রত্যেকটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এখান থেকে দুটো সিদ্ধান্ত আসে যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে সর্বাপেক্ষা বিচ্যুত কখন হয়? অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার, অতি উচ্চ চাপ এবং অতি নিম্ন তাপমাত্রা। অ্যাট ভেরি হাই প্রেশার অ্যান্ড ভেরি লো টেম্পারেচার বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে সর্বাপেক্ষা বিচ্যুত হয়। এবং বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে কখন? বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে যখন প্রেশারটা খুব কম, অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ তাপমাত্রা। তাহলে অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ তাপমাত্রায় প্রত্যেকটা বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে বিচ্যুতির মূল কারণটা কি? তাহলে এই কোশ্চেনটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসগুলো বিচ্যুত হয় কেন, বা আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির মূল কারণ কী। তাহলে এই নোটসগুলো এখান থেকেও লিখে নিতে পারো, গ্রাফটা এঁকে নিতে পারো, অথবা পিডিএফে দেওয়া আছে, এই সব জিনিস দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোটসই দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। তো এরপর হচ্ছে কারণ, যে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসগুলো বিচ্যুত হলো। তো তার মূল কারণ কি, যে কেন আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসটা বিচ্যুত হচ্ছে, তার মূল কারণটা কি? তো প্রথম বলছে যে আমরা গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতীয় তত্ত্বে বা কাইনেটিক থিওরি অফ গ্যাসে দুটো ভুল জিনিসকে ইনক্লুড করেছিলাম, বা দুটো ভুল জিনিস অ্যাজাম্পশন করেছিলাম। তো সেই দুটো ভুল জিনিস অ্যাজাম্পশন করার জন্য আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসগুলো বিচ্যুত হয়। এটাই হচ্ছে মেইন কারণ, যে দুটো ভুল অ্যাজাম্পশন করা হয়েছিল যার জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুত হয়। প্রথম কি, যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই। তাহলে এটা পয়েন্ট করতে পারো যে আকর্ষণ বিকর্ষণ বল। তাহলে গ্যাসের যে গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা আজকে আমরা পড়লাম, সেখানে দেখো বলা হয়েছিল যে গ্যাস অণুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু বাস্তবে রিয়েলিটিতে এটা তো আমরা আইডিয়ালি একটা কন্ডিশন ধরেছি, যে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে গ্যাস অণুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু বাস্তবে বা রিয়েলিটিতে গ্যাস অণুগুলোর মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে, যার জন্য গ্যাসকে ঠান্ডা করলে তরল হয়, তরলকে ঠান্ডা করলে কঠিন হয়, বা তরলকে উত্তাপ দিলে বা তাপ প্রদান করলে সে গ্যাসে পরিণত হতে পারে। অর্থাৎ গ্যাস অণুগুলোর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল আছে, ঠিক আছে? হ্যাঁ, আকর্ষণ বিকর্ষণ বলের মানটা কম, কিন্তু একটা সুনির্দিষ্ট পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল আছে, সেটাকে আমরা উপেক্ষা করে দিতে পারি না। তাহলে কোনো একটা গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল আছে। তো এই আকর্ষণ বিকর্ষণ বল থাকার জন্য সে কিন্তু আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে যে, প্রথম যে ভুলটা আমরা অ্যাজাম্পশন করেছিলাম সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী
গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবে বা রিয়ালিটিতে গ্যাস অণুগুলোর মধ্যে কিন্তু একটা সুনির্দিষ্ট আকর্ষণ বিকর্ষণ বল আছে। তার ফলে বাস্তবে কী হয়, গ্যাসের চাপের মানটা ক্রমশ কমে যায়, গ্যাসের চাপটা অপেক্ষাকৃতভাবে আইডিয়াল কন্ডিশনের থেকে তুলনায় কম হয়। এই জন্যই এই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্মটা মেনে চলছিল না। সেকেন্ড বিষয় হচ্ছে যে গ্যাস অণুগুলোর গ্যাসের যে গতীয় তত্ত্ব অনুযায়ী আমরা সেকেন্ড পয়েন্টটা ছিল যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, অর্থাৎ গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় খুব ছোট বা নগণ্য, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলোর কিন্তু একটা সুনির্দিষ্ট পরিমাণ আয়তন আছে। তাহলে তুমি যদি এটা একটা গ্যাস পাত্র ধরো, তাহলে এখানে কিন্তু গ্যাস আছে। তাহলে আইডিয়াল কন্ডিশন অনুযায়ী বা আইডিয়াল গ্যাস অনুযায়ী বা আইডিয়াল গ্যাস থিওরেম অনুযায়ী গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলোর একটা নিজস্ব আয়তন আছে। গ্যাস অণুগুলোর আয়তনের মানটা খুব ছোট, কিন্তু গ্যাস অণুগুলোর একটা নিজস্ব পরিমাণ আয়তন আছে, এবং সব গ্যাসের অণুগুলোকে তুমি যদি কম্বাইন করো তখন গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন তার কিন্তু একটা ডেফিনিট ভ্যালু আছে বা একটা সুনির্দিষ্ট মান কিন্তু তার আছে। তো তার ফলে কি হয়, তাহলে গ্যাস অণুগুলোর যখন একটা নিজস্ব পরিমাণ আয়তন থাকবে তখন গ্যাসের যে কার্যকরী আয়তন সেই কার্যকরী আয়তনটা কিন্তু বাস্তব কন্ডিশন আদর্শ কন্ডিশনের থেকে তুলনায় কম হয়। তাহলে সেকেন্ড বিষয় হচ্ছে যে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে গ্যাস অণুগুলোর মধ্যে বা গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলোর একটা সুনির্দিষ্ট পরিমাণ আয়তন আছে। সেই সুনির্দিষ্ট পরিমাণ আয়তন থাকার জন্য গ্যাস অণুগুলোর যে নিজস্ব কার্যকরী আয়তন বা যে অঞ্চলটায় তারা অবাধ বিচরণ করবে, তো সেই আয়তনটা কিন্তু আদর্শ কন্ডিশনের থেকে তুলনামূলকভাবে কম হয়। তাহলে এক্ষেত্রে প্রেশারটা কমে যাচ্ছে, এক্ষেত্রে ভলিউমটা কমে যাচ্ছে। তাহলে প্রেশার কমছে, ভলিউম কমছে, তাহলে কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের ধর্ম থেকে বিচ্যুতির মূল কারণ। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের, তাহলে আদর্শ গ্যাসগুলো কেন বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুত হয়, দুটো কারণ। প্রথম হচ্ছে যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, এমনটা ধরে নেওয়া হয়েছিল গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসে, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু একটা সুনির্দিষ্ট পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল আছে। তার ফলে গ্যাসের চাপটা অপেক্ষাকৃতভাবে কম হয় অ্যাজ কম্পেয়ার্ড টু আইডিয়াল কন্ডিশন। সেকেন্ড বিষয় হচ্ছে যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, তাহলে পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরে নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলোর একটা সুনির্দিষ্ট পরিমাণ আয়তন আছে। তাহলে সেই আয়তন থাকার জন্য বাস্তব গ্যাসের অণুগুলোর যে অবাধ বিচরণের জন্য যে কার্যকরী আয়তন সেই কার্যকরী আয়তনটা কিন্তু আইডিয়াল কন্ডিশনের থেকে বা আইডিয়াল গ্যাসের তুলনায় কিছুটা কম হয়। তাহলে প্রেশার কম হচ্ছে, ভলিউম কম হচ্ছে। তো তারপর আছে ভ্যান ডার ওয়ালের সূত্র, এইসব আছে 11-12-এ, এর পরের পার্টে 11-12-এ আছে। তাই এটা যদি না পড়ো ঠিক করে তাহলে ওখানে বুঝতে পারবে না। তো এরপর আছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। তাহলে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস এবং বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস, তাহলে এটাই হচ্ছে আজকের চ্যাপ্টারের শেষ প্রশ্ন, যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। তো পার্থক্যটা কি, তাহলে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস, রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য কী কী। তাহলে প্রথম পার্থক্য হচ্ছে আদর্শ গ্যাসের বাস্তব কোনো অস্তিত্ব নেই বা আদর্শ গ্যাসের প্রকৃতিতে বাস্তব কোনো অস্তিত্ব নেই। দেয়ার ইজ নো রিয়েল এক্সিস্টেন্স অফ আইডিয়াল গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাসের বাস্তব কোনো অস্তিত্ব নেই। এটা আমরা আগের দিন দেখেছিলাম যে আদর্শ গ্যাসের বাস্তব কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ আমাদের প্রকৃতিতে এমন কোনো গ্যাস নেই যে গ্যাস আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। সেকেন্ড হচ্ছে রিয়েল গ্যাস। তাহলে রিয়েল গ্যাসের কিন্তু বাস্তব অস্তিত্ব আছে, যে আমরা প্রকৃতিতে যত ধরনের গ্যাস দেখতে পাই সব গ্যাসই কিন্তু রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস।
তাহলে সেকেন্ড বিষয় হচ্ছে যে এর কিন্তু একটা বাস্তব অস্তিত্ব আছে, বলতে পারো যে প্রকৃতিলভ্য সকল গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে আদর্শ গ্যাসের বাস্তব কোনো অস্তিত্ব নেই বা আদর্শ গ্যাসের প্রকৃতিতে কোনো বাস্তব অস্তিত্ব নেই, এবং রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের একটা রিয়েল এক্সিস্টেন্স প্রকৃতিতে আছে, অর্থাৎ প্রকৃতিলভ্য সকল গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। সেকেন্ড বিষয় বলছে যে আইডিয়াল গ্যাস থেকে আমরা কি জানি? আইডিয়াল গ্যাস মানে যে সবসময় পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। তাহলে আদর্শ গ্যাস মানে আমরা জানি যে সবসময় পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। তাহলে এটাকে ভাষায় লিখতে পারো যে আদর্শ গ্যাসগুলো যে কোনো পরিস্থিতিতে বা সব কন্ডিশনে বা সকল অবস্থাতেই পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে। বাস্তব গ্যাসগুলো সব কন্ডিশনে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাকে মেনে চলে না। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি নট ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি কিন্তু মানে এটা তো আদর্শ গ্যাসের সমীকরণ, তো আদর্শ গ্যাসের সমীকরণটা কিন্তু বাস্তব গ্যাসগুলো মেনে চলে না সব কন্ডিশনে। একটা নির্দিষ্ট কন্ডিশন যেটা অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার, সেই কন্ডিশনে শুধুমাত্র তারা এই সূত্রটাকে মেনে চলে। তাহলে সকল অবস্থাতে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা মেনে চলে, সকল অবস্থাতে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা মেনে চলে না, শুধুমাত্র অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে। থার্ড বিষয় হচ্ছে যে আইডিয়াল গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই। তাহলে এটাকে শর্টে লিখে দিচ্ছি, আকর্ষণ বিকর্ষণ বল নেই। অর্থাৎ এটা আমরা গ্যাসের গতীয় তত্ত্বে দেখলাম যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই। এজন্য তাহলে একটা গ্যাসের অণুর মধ্যে যদি কোনো আকর্ষণ বিকর্ষণ বল না থাকে, তখন কিন্তু গ্যাসের অণুগুলোকে তরলীকরণ করা সম্ভব হয় না। তরলীকরণ বলতে গ্যাস থেকে তরলে কনভার্ট করা সম্ভব হয় না, কারণ তুমি মানে গ্যাসের অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বিকর্ষণ বল না থাকে তাহলে তাকে তরলীকরণ করা কখনোই সম্ভব হয় না। তাহলে আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে তরলে পরিণত করা সম্ভব না বা তরলীকরণ সম্ভব না, মানে একে লিকুইফাইড করা যায় না। বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে, তাই জন্য একে তরলীকরণ করা সম্ভব। 4 নম্বর বিষয় কি? যে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এটাও আজকেই আমরা দেখলাম আইডিয়াল গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাসে, যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে বা অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন সে কিন্তু পাত্রের আয়তনের তুলনায় নগণ্য নয়। তাহলে এই অবধি আজকের লেকচার আছে। তাহলে 4টে পার্থক্য আছে। প্রথম হচ্ছে যে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের বাস্তব কোনো অস্তিত্ব নেই, রিয়েল গ্যাসের বাস্তব অস্তিত্ব আছে বা প্রকৃতিলভ্য সব গ্যাসই কিন্তু রিয়েল গ্যাস। সেকেন্ড বিষয় হচ্ছে যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা মেনে চলে আইডিয়াল গ্যাস যে কোনো কন্ডিশনে বা যে কোনো পরিস্থিতিতে। বাস্তব গ্যাস কিন্তু যে কোনো পরিস্থিতিতে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা মেনে চলে না, শুধুমাত্র অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা মেনে চলে। 3 নম্বর বিষয় হচ্ছে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ বল নেই, এই জন্য একে তরলীকরণ করা কোনো সম্ভব না। বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে, তাই জন্য তাকে ঠান্ডা করলে তরলে পরিণত হয়। 4 নম্বর বিষয় হচ্ছে যে গ্যাস অণুগুলোর যে নিজস্ব মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর যে মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিন্তু নগণ্য নয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এরপর আর কিচ্ছু নেই, সব কিছু পড়ে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওগুলো দেখতে পারো, প্রত্যেকটা ভিডিওতে ইন ডিটেইলড আলোচনা করা আছে। আজকের ভিডিওতে ইন ডিটেইলড আলোচনা করা হলো, এর থেকে বেশি আমি দেখিনি কাউকে পড়াতে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আছে। ভিডিওটাকে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।